নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও এখন ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম শেল্টার। লেখিকা লীলা মজুমদার। তাহলে বন্ধুরা, গল্পটা পড়ছি। জায়গাটার নাম বলা বারণ। দ্বিতীয় মহাযুদ্ধের সময় যেমন এখনও ঠিক তেমনই সংকটময় অবস্থান। মালিক বদলায়, জায়গা বদলায় না। এইটুকু বলি যে ভারতের উত্তর পূর্ব কোণে নাকের ডগা। দুদিকে ভারত, একদিকে বাংলাদেশ, একদিকে বর্মা, চারদিকে পাহাড়। সেই সব পাহাড়ের চাইতে উঁচু এই পাহাড়। ঠিক যেন ঝান্ডা তুলে বলছে, এই দেখো, এইখানে আমি, কি পারো করতে দেখি। চমৎকার জায়গা, যেমনই অবস্থান তেমনই আবহাওয়া। মশা নেই, মাছি নেই, আরশোলাও নেই। তবে হ্যাঁ, সাপ আছে, শুঁয়োপোকাও আছে। গুবরে পোকা, মাকড়সা, মৌমাছি, বোলতা, বনের গহনে ছোট ছোট মেটে রঙের ভাল্লুক, বুনো কুকুর, যারা নেকড়ের মতো হিংস্র, প্রকাণ্ড বাদুড়, প্যাঁচা, অজস্র পাখি, এই সমস্তই আছে। প্রকৃতির লীলাভূমিতে এরা থাকবেই বা না কেন? মানুষই বরং পরে এসেছে। বন সম্পদের তুলনা হয় না। ঝাউ, সরল, তুতফল, বাঁশঝাড়, গাছের ডালে অর্কিড ঝোলে। সেকালে সাহেবরা বিলিতি ফলের গাছ পুঁতেছিল। আপেল, পিচ, এপ্রিকট, নাশপাতি, আরও নিচে আনারস, বাতাবি লেবু। তাছাড়া বাজারে বিদেশি জিনিস উপচে পড়ছে, খদ্দেরে গম গম করছে। বেআইনি ছাড়া আবার কি? বলিনি স্রেফ নন্দন কানন। অসীমের বড় মামা হলে বন বিভাগের মাঝারি কর্তা, ওইখানে সর্বে সর্বা। তিনি লিখলেন, চলে আয়, স্বর্গের সঙ্গে কোনো তফাৎ নেই। কখনো যায়নি অবশ্যই সেখানে। আমার কোয়ার্টারটাও একটা ঐতিহাসিক ব্যাপার। অল্প দিনের মধ্যেই হয়তো স্বর্গীয় হয়ে যাবে। দেখতে চাস তো এই বেলা আয়। তাছাড়া চারিদিকটা রহস্যে গজগজ করছে। নেহাত আমার সময় নেই। তোর শ্যামরতনদা এলে হাতে চাঁদ পাবেন, তাকেও আলাদা লিখছি। মোট কথা, দুজনেই চলে আয়। ইতি বড় মামা। পু অর্থাৎ পুনশ্চ। ছর্দিকে বলে আমার জন্য আমসত্ত্ব আনিস কিন্তু, ওইটে পাইনি। কাজেই চলে গেল অসীম। একাই গেল। প্রায় 16 বছর বয়স, 11-এ পড়ে। যাবেই বা না কেন? শ্যামরতন দাদাদের বাড়ি রং হচ্ছিল, বললেন পরে যাবেন। অসীমের যদি সত্যি ভূবিদ্যায় আগ্রহ থাকে তাহলে এমন সুযোগ ছাড়ে না যেন। নাকি প্লেনে গেলে সুবিধা হতো। সুবিধার সঙ্গে অসীমের কি? সুবিধার বড্ড খরচ। খানিকটা রেলে, পাহাড়ি পথে বাসে, তাই বা মন্দ কি? বেশ, দেশ দেখতে দেখতে যাওয়া গেল। পথটা খুব ভালো ছিল না, 1.5 ঘন্টা লেট হলো। বড় মামা বাস অফিসে জিপ নিয়ে অপেক্ষা করছিলেন। ওই বাসেই ওদের কিছু ওষুধপত্র এলো। ওই জিপে করে পাহাড়ের আরও খানিকটা ওঠা গেল। বন বিভাগের ঘরবাড়িগুলো সুরক্ষিত বনের গা ঘেঁষে। সব কিছুর কেমন বিদেশি চেহারা। বড় মামা বিয়ে থা করেননি। বিধবা বড় মাসি বাড়ির গিন্নি। বেশ রেগেই ছিলেন, বোধহয় লেট করেছি তার জন্য।
তাদের ভাবনা হচ্ছিল। অসীম প্রণাম করতেই চুপ করে একটু আদর করে বললেন, তাও ভালো, ভাবলাম আরও দুজন বুঝি নিখোঁজ হলো। অসীমের দোকান খারাপ। বড় মামা বিরক্ত হয়ে বললেন, ওহো দিদি, কি যে বাজে বকো, ছেলেটা রেলেও বিশেষ খাবার দাবার পায়নি। আর বলতে হলো না, সঙ্গে সঙ্গে মাঝের গোল টেবিলে ভুনি খিচুড়ি, আলু মটরের চচ্চড়ি, বুনো হাঁস ভাজা, আর শেষে বড় বাটি করে খোবানি দেওয়া ক্ষীর। বড় মাসি বললেন, এই মগের মুলুকের একটা সুবিধা হলো, সারা বছর শীতের তরকারি পাওয়া যায়। খেয়ে দিয়ে উঠতেই পশ্চিমের পাহাড়ের পিছনে সূর্য নেমে গেল। সঙ্গে সঙ্গে অন্ধকার। বড় মামা চিঠিপত্র নিয়ে বসলেন। অসীম সোয়েটার গায়ে দিয়ে ঘুর ঘুর করে বাংলোটা দেখতে লাগলো। এই ধরনের বাড়ির কথা আগেও শুনেছিল। একতলাটা দোতলার সমান উঁচুতে, বড় বড় গাছের গুঁড়ির ওপর বসানো। এমনি পাকা কাঠ যেন শক্ত পাথর, সহজে পেরেক ঢোকে না। চারদিকে জালে ঘেরা চওড়া বারান্দা, নিচের থেকে মজবুত কাঠের সিঁড়ি ওই বারান্দায় উঠে এসেছে। সেটাকে আবার কপি কলের সাহায্যে ভাঁজ করে তুলে ফেলা যায়। ভারী ইন্টারেস্টিং। বারান্দায় পড়ার টেবিলে বসা বড় মামা শীতের চোটে উঠে পড়লেন। বললেন, সেকালে বুনো জানোয়ারের উপদ্রব ছিল, তাই এই ব্যবস্থা। নিচে সাহেবদের টবের ফুলের সংগ্রহ দেখিস কাল সকালে। টবে স্ট্রবেরি করেছিল, মাশরুম করেছিল, এখনো হয়। যাই বলিস, বেটাদের গুণ ছিল। টিনের চালের তলা থেকে ওই যে সারি সারি অর্কিড ঝুলছে, ওগুলোর বয়স কম করে 50 বছর। লং ডে হয়েছে তোর, এবার শুয়ে পড়া যাক। জানলায় জাল লাগানো, কাজেই বাদুড় আর ঢুকবে না। তবু বালিশের নিচে টর্চটা রাখিস। ব্যাস, এক ঘুমে রাত কাবার। চওড়া বারান্দায় পূবের রোদ। বড় মামা ব্রেকফাস্ট করতে বসেছেন। ভুট্টার পরিচ, ঘন লালচে দুধ, বিচিওয়ালা মিষ্টি কলা, টোস্ট, মাখন, ডিম সিদ্ধ, মাসির হাতের জ্যাম। বড় মামা বললেন, বস, খেয়ে নে। সারা রাতের না খাওয়ার পর সকালে এইসব পুষ্টিকর খাদ্য খেতে হয়। সকালে খাটবি, দুপুরে বড়দির ঘন্ট চচ্চড়ি, সেগুলো নট ব্যাড। এই আমি বলে দিচ্ছি, বিকেলে স্রেফ এক পেয়ালা চা, রাতে আর্লি ডিনার। তাহলে 47 বছর বয়সেও আমার মতন ইয়ং থাকবি। এই বলে সত্যি সত্যি নিজের বুকে গুম গুম করে দুটো কিল বসিয়ে দিলেন। কাজে যাবার আগে বলে গেলেন, সকালে বাড়ির চারিদিকটা ঘুরে ফিরে দেখিস। লাঞ্চের পর সংরক্ষিত বনে নিয়ে যাব। আমার টবি কুকুরটাকে সঙ্গে নিস, পথ হারালে খুঁজে দেবে। এই বলে একটা টাট্টু ঘোড়া চেপে পাহাড়ে পথ দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। দুজন লোক সঙ্গে গেল। বড় মামা চোখের আড়াল হলেই মাসি বললেন, তাই বলে শেল্টারের দিকে যাস না যেন। অসীম অবাক হলো। শেল্টার? সে আবার কি বড় মাসি? মামু তো কিছু বললেন না। তা বলবে কেন শুনি? বললেই তো সেখানে ছুটবি। যার কথা অজানা তাকে তো আর কেউ দেখতে চায় না। চালাক কম নাকি ওই ছেলে? কিন্তু আমিও বলি, যাস নে বাপু। সব জিনিস দেখা ভালো, যাব নাই বা কেন? আরে সাপ খোপ কত, আর তার চেয়েও খারাপ জিনিস আছে। তাছাড়া পথও চিনিস না, কেউ যায়ও না তো ওদিকে। একা তো নয়। একা তো যাচ্ছি না, টবি সঙ্গে যাচ্ছে তো। মাসি চটে গেলেন। পুরুষ মানুষদের
ভালো কথা বলে কেন? যা খুশি করগে যা, তবে মোজা পায়ে দিস, আর ওই সেপো লাঠিটা নিস। সেপো লাঠিটা কোনো মজবুত লতার শেকড় দিয়ে তৈরি মনে হলো। মুন্ডুটা অবিকল সাপের মতো দেখতে। ওটা নেওয়া মন্দ হবে না। কাঠের সিঁড়ি দিয়ে নিচে আসতে দেখি লালবিহারী চৌকিদার ঝাঁকড়া চুল লাসা টেরিয়ার টবিকে নিয়ে দাঁড়িয়ে আছে। তাকেও বড়মাসি কিছু বলে থাকবেন। টবির বকলস থেকে চেন খুলে অসীমের হাতে দিয়ে লালবিহারী বলল, একতলার টবের বাগান, অর্কিড, সামনের বাগানের বিলিতি ফুলগাছ দেখে যান। গোড়ায় সাহেবরা লাগিয়েছিল। বছরে বছরে তার বিচি থেকে মালি নতুন চারা তোলে। ওই মালিকেও সাহেবরা ট্রেনিং দিয়ে গেছে। তখন গাছে জল দেনে আওয়ালা ছোকরা ছিল। এখন গোপ পেকেছে। তবে ফুলবাগানে কারো ঘোড়া পছন্দ করে না। বাস্তবে কি তাই। মাথায় 4.5 ফুট পাকা দড়ির মতো চেহারা মালির। বাগান থেকে অসীমকে তাড়াতে পারলে বাঁচে। ওরই মতো চেহারার আরেকটা লোকও ছিল। সে বলল, এখানে কেন? যাও না, ওপরে শেল্টার দেখে এসো। জব্বর জিনিস। ওইখানে সাহেবরা শেষ ঘাঁটি করেছিল। সবাই বলতো নেতাজি পল্টন নিয়ে এলো বলে বোমা পড়বে, সব তছনছ হবে। সাহেবরা যখন জিনিসপত্র নিয়ে ওই শেল্টারে গিয়ে উঠল। অসীমের বেজায় কৌতূহল। গেছো নাকি তোমরাও ওখানে? বলো না কি ব্যাপার। বুড়ো তো তাই চায়। তড়বড় করে এগিয়ে এসে বলল, চলো তোমাকে এগিয়ে দিই। যাইনি আবার ওখানে। দিনে 40 বার যাওয়া আসা করে জানো জান বেরিয়ে যেত। ঘড়ি ঘড়ি বোতল লাও, সোডা লাও, মুরগি রোস্ট লাও। ক্লাস 6 অবধি পড়েছিলাম তো, ইংরেজি সরগর ছিল। আমাকে এই সব বলতো। হরকুমালির পিঠে জিনিস চাপিয়ে নিয়ে আসতাম। তুমি এখানে কি করতে? পল্টনে ছিলে নাকি? মংলু লোকটার কি হাসি। আমি লিখতে পড়তে জানি, আমি পল্টনে যাব কেন? তাছাড়া ওই গোলাগুলির মধ্যে যেতে লামা মানাও করেছিলেন। আমি এখানে রসদ জোগাতাম। নিচে বাবার দোকান ছিল তো, হিসাবও রাখতাম। এখনও পেনশন পাই মিলিটারি থেকে। নিচে দোকানদারিও করি, কিন্তু কথা বলবার লোক পাই না, তাই ওপরে আসি। আরও উঠবে নাকি? অসীম অবাক হলো। সে কি, শেল্টারে যাব না আমরা? বুড়ো থমকে দাঁড়ালো। ও বাবা, আমি যাচ্ছি নে, আমার পায়ে গুপো আছে। শেল্টার দেখবার আছেই বা কি শেল্টারে? পাহাড়ের গায়ে একটা গুহা, তার ধারে ধারে পাথর কেটে তাক করা, লোহার কড়ি বর্গা দিয়ে ছাদে ঠেকা দেওয়া। এই যে খুদে নালাটা দেখছো, ওটাও ওইখান থেকে উঠেছে। ঝোপে ঝাড়ে গুহার মুখ এমনি আড়াল করা যে উড়োজাহাজ থেকেও কিচ্ছু মালুম দেয় না। সবার কি ভয় ওই নেতাজি আসছে। লক্ষ লক্ষ জাপানি আর বন্দুক বোমা নিয়ে, ওপরে উড়োজাহাজ, ডাঙায় সেপাই আর স্নাইপার। ওরা জাদু জানতো তা জানো? বনের মধ্যে একবার ঢুকলে বেমালুম নিখোঁজ হয়ে যেত। এখানকার গ্রামবাসীরা সবাই ওদের দলে ছিল, নানাভাবে সংকেত দিত। অসীম বলল, কি করে? দাঁড়াও একটু টুকে নি। মংলু বিগড়ে গেল। কিছুই টুকেছে তো, এই আমি চললাম। ওসব চালাকি আমার জানা আছে। আমি কিছু সাহেবদের মিলিটারি গোপন কথা বলিনি বাবু। অসীম বলল, অত ভয় কিসের? ওসব 1947 সালেই তো চুকে বুকে গেছে। এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের নিজেদের মিলিটারি, নেতাজির নামে পদঘাট হয়েছে।
ওর মূর্তি আছে নানা জায়গায়। এখন সাহেবদের সেই মিলিংটারি তো আর নেই। মংলু বলল, শুনেছি, হতেও পারে তাই। সাহেবরা তো আর আসে না এদিকে, জিনিসপত্রের দামও তো বড্ড বেশি। মোট কথা, আমি আর ওপরে যাচ্ছি না, তুমিও যেও না, কেউ যায় না, জায়গাটা খারাপ। এই বলে দেড় দৌড়। খারাপ? এমন ভালো জায়গায় কেউ যায় না? এখান থেকে বাইনোকুলার লাগালে 100 কিলোমিটার দেখা যাবে। এখান থেকে বন শুরু। এটা বড় মামার সংরক্ষিত বন নয়, সেটা অনেক নিচে। আসবার সময় জিপে তার মধ্যে দিয়ে আসতে হয়েছে। অদ্ভুত সুন্দর, নানা জন্তুও দেখা গেছে, দেখিনি ওরা কিছু অবশ্যই। তবে কি যাবে না একা একা? একা মোটেই নয়। টবি ছুটতে ছুটতে বনের মধ্যে ঢুকে গেল। অগত্যা অসীমও চলল। গাছের ছাওয়া পথ, নিচের মাটি স্যাঁতসেঁতে, গাছের গায়ে বুড়োদের দাড়ির মতো লাইকেন, 1 হাত চওড়া আধখানা থালার মতো ব্যাঙের ছাতা, আড়ালে খুদে ঝর্ণা লাফিয়ে নামছে। সব সময় কানে আসছে একটা ঝরঝর শব্দ, দেখা যাচ্ছে না। পায়ে চলা পথে আগাছা হয়েছে, কেউ যায়নি এই পথে হয়তো 40 বছরেরও বেশি হবে। খোলাখুলি না বললেও মনে হয় এদের সব অশরীরীদের ভয়, স্রেফ ভূতেরে ভয়। তা এখানে কেন? এখানে তো আর ঝাঁকে ঝাঁকে নির্দোষ লোকেদের কেউ মারেনি যে ছায়া হয়ে ফিরে আসবে। কিন্তু টবিও একটু রোদ দেখে শুয়ে পড়ল। শ্যামরতনদা এরকম কথা শুনলে চটে যান। বলেন, তাই যদি বলো, কোন জায়গাটাতে ভূত নেই শুনি? ভূত অর্থাৎ মরা মানুষের আত্মা। তাদের শরীরগুলো তো পঞ্চভূতে মিশে যায়, তা সে পোড়াই হয় আর পোঁতাই বলো। জানো নিশ্চয়, বস্তুর এক কণাও নষ্ট হয় না, আগেও যতখানি ছিল পরেও ততখানিই থাকে, বরং বাড়ে বলতে পারো। কারণ মহাকাশ থেকে সারাক্ষণ ঝুরঝুর করে মিহি বস্তুর গুঁড়ো অদৃশ্যভাবে পড়ছে তো পড়ছেই। শরীরের ধ্বংসাবশেষ নষ্ট হয় না, আর শরীরটাকে বাঁচিয়ে রাখতে যে শক্তি, তাকে আত্মাই বলো কি যাই বলো, সেসব ফুরিয়ে যায়। এ কি একটা কথা হলো? থাকবেই তো, চারিদিকে গিজগিজ তো করে থাকবে। হয়তো মিলে গিয়ে একটা বিরাট আত্মা হয়ে থাকবে, তাই বলে তাকে ভয় পাবি? তুই তাকে না ঘাটালে সে কিছু বলেও না, করেও না, তোর সহযোগিতা ছাড়া কিচ্ছু হয়ও না। খনিজ সম্পদ নিয়ে ঘাটাঘাটি করি, এর বেশি জানি না। অসীমের তাই মনে হয়। এবারে সে শেল্টারের ছায়ায় ঢাকা পথ ধরল। থাক পড়ে টবি, ভূতের ভয় না আরও কিছু, স্রেফ কুড়েমি। সাবধানে উঠতে হচ্ছিল। পথের ওপর গোল গোল নুড়ি ছড়ানো, পা হড়কাবার ভয়। হয়তো কোনো কালে ছোট ঝর্ণাটা এই খাতে বইত, তারই নুড়ি। নয়তো মিলিটারি সাহেবরা ইচ্ছে করে ছড়িয়েছিল, যাতে কেউ এলে জানান দেয়। শত্রুরা যদি সত্যিই পাহাড় ভেদ করে বর্মা থেকে এসে হাজির হয়, এই শেল্টারটি হবে সাহেবদের শেষ আশ্রয়। কে জানে, এর মুখটা বন্ধ করার কোনো উপায় থাকাও অসম্ভব নয়। এইসব ভাবতে ভাবতে অন্যমনস্কভাবে কখন পথের শেষে পৌঁছে গেছে অসীম, নিজেও টের পায়নি। সামনেই একটা স্বাভাবিক পাথরের দেওয়াল, সেইখানে পথ শেষ। তাহলে শেল্টারটা কোথায় গেল? উচিত ছিল পাথরের দেওয়ালের আড়ালে একটু উঁচুতে ঢুকবার রাস্তা করা, পাথরের খাঁজে দূরে দেখবার জন্য লুকআউট রাখা। এই কথা ভাবতে ভাবতে ক্যাম্বিসের জুতো পরা পা পাথরের খাঁচে খাঁচে রেখে অসীম উঠে পড়ল বেঁচে থাক অযোধ্যা পাহাড়ের ট্রেনিং। এই উঁচু পাহাড়টা একটা স্বাভাবিক দেওয়ালের মতো, ঠিক যা অসীম মনে করেছিল। ওতে ছোট ছোট ফাঁক আছে, অনেক দূরে চোখ যায়, বন্দুকে নলও যায়। ওপরে লতা গাছ একটা ছাদ তৈরি করে রেখেছে,
জঙ্গলের ছাদ, প্রায় 40 বছরে যতটা হয়। পাথরের আড়ালে শেল্টারের মুখ। হঠাৎ দেখলে মনে হবে স্বাভাবিক, সম্ভবত সত্যিই তাই। তবে তার উপর যে কারিগরিটা করা হয়েছে, ভেতরে ঢুকতেই সেটা বোঝা গেল। শক্ত পাথর কংক্রিটের থাম্বা দিয়ে ছাদ ঠেকানো, মেঝেটা পাথরের চ্যাপ্টা চাই দিয়ে বাঁধানো, দেওয়ালের কাছে জল বেরোবার নালি, ভেতর থেকে বাইরের দিকে ঢালু, বোমা ঠেকাবার ব্যবস্থা। তাই বলা বাহুল্য জানলা নেই। ঢুকবার দরজাতেও লোহার পাতের গেট বসানো, এখন অবশ্যই খোলা, সব খালি, ভোঁ ভাঁ করছে। ভেতর দিকে দরজার মাথায় পাথরের মাচার মতো, ব্যালকানিও বলা যায়, তাতে দুটি জানলা কাটা, তার লোহার পাল্লা খোলা, আলো আসছে। অসীম পাথরের গায়ে কাটা সিঁড়ি দিয়ে ব্যালকানিতে উঠে জানলার কাছে গেল। পাথরে কাটা বসবার জায়গায়, পাথরের তাক, পাথরের টেবিলের মতো। জানলা বেশি উঁচু না, খুব চওড়া। দাঁড়ালে অসীমের মুন্ডুটা তার উপরে থাকে, কিচ্ছু দেখতে পায় না। পাথরের সিটে বসলে গুহার সামনে পাথরের দেওয়ালের উপর দিয়ে দূর দিগন্ত অবধি চোখে পড়ে। বাইরের মাথায় ওপারের পাথরের উপর ঝুঁকে পড়েছে, তাই জানলাটা বাইরে থেকে চোখে পড়ে না। এমন চমৎকার কারিগরি দেখে অসীম মুগ্ধ। সাধে কি আর ইংরেজরা অর্ধেক পৃথিবীর ওপর রাজত্ব করেছে? কীরকম কার্যকরী মাথা ওদের! হঠাৎ নাকে একটা চেনা সুগন্ধ এলো। অসীম চমকে উঠে এদিক ওদিক তাকালো। অন্য জানলার সিটে খাকি শার্ট প্যান্ট পরা, কাঁচা পাকা চুলওয়ালা একটা গোড়া, বছর 65 হবে, পাকানো দড়ির মতো মজবুত শরীর, পাটকিলে চোখ, ঠোঁটে মৃদু হাসি। এখানে লোকের আনাগোনা আছে তাহলে। বন বিভাগের এলাকা ছাড়াও অন্য পথ আছে নিশ্চয়। বেশ লাগলো মানুষটিকে। বললেন, সমস্ত সমতলটা একটা মস্ত খাতার খোলা পাতার মতো। ওইখানে গাঁয়ের লোকরা সুভাষের জাপানি উড়োজাহাজের ঝাঁককে পথের নিশানা দিত। কেমন করে দিত? সে এক মজা। চারদিকে মিলিটারি গিজগিজ করছে, তারই মধ্যেখানে কাপড় কেচে ধোপারা তার একটা তীরের আকারে কাঁচা কাপড় শুকোতে দিত। যেদিকে ব্রিটিশ সৈন্য আছে সেদিকে তীরের ফলা। তবে এই শেল্টারের কথা কেউ জানতো না। এ বড় গুহা ব্যাপার ছিল। ছাদ অবধি বোমা বারুদ, গোলাগুলি জমা করা থাকতো তো, এ আমি নিজের চোখে দেখেছি। অসীম অবাক হলো। তবে হতেও পারে। লোকটির হয়তো তখন 25 বছর বয়স ছিল। পাইপে 2-4টে টান দিয়ে ভক ভক করে ধোঁয়া ছেড়ে বললেন, অবশ্যই এভাবে পারেনি সুভাষ, অন্যভাবে জিতেছিল। ব্রিটিশ রাজ পাত্তারি গুটিয়েছিল শেষ পর্যন্ত। আমাকেও গা ঢাকা দিতে হয়েছে সেই স্তর। অসীম বলল, কেন? লোকটি হাসলেন। ওদের নুন খেয়েছি, বিশ্বাসঘাতকতা করতে তো আর পারা যায় না। খবর সরবরাহ করতাম, সবাই জানতো খ্যাপা বিশুবাবু ওষুধ বিক্রি করে। লোকের মন ভাঙাবার জন্য মেলা টাকা দিয়েছিলেন স্টিলওয়েল। তার নাম শুনেছ বোধ হয়। বীরত্বের আদর্শ ছিলেন, একথা 100 বার বলবো। অকালে মরেও গেলেন। বীররা বাঁচে না তো বেশি দিন। আমারও মজা ভেঙে গেল। লড়াই শেষ হলে দেখি লক্ষ লক্ষ টাকা আমার হাতে রয়েছে। অসীম তো হাঁ। টাকা কোথায়? ওই তো তোমার মাথার ওপর, পাথরের ওই কুলুঙ্গিটার একেবারে ভেতরে। কেউ ওর খোঁজ পায়নি। আপনি নিয়ে নিলেন না কেন? ওর তো দরকার ছিল না। মানুষটি যেন আকাশ থেকে পড়লেন। যুদ্ধে যে জয়ী হয়, এসব তারই প্রাপ্য, দেশের প্রাপ্য। আমাকে দেশের প্রতি বিশ্বাসঘাতক বলতে পারো,
কিন্তু একটু আদর্শবাদী আছি। খোলাখুলি মুখ দেখাবার উপায় নেই আমার। তুমি এই কাজটি করে দাও। আছো কোথায়? অসীম বড় মামার কথা বলতে তিনি খুশি হয়ে গেলেন। তবে তো ভালো কথা। খ্যাপা বিশুদা বললেই সে আমাকে চিনতে পারবে। বলবে তো? অসীম বলল, নিশ্চয়। ভারী ভালো ভদ্রলোক। কোথায় থাকেন? কি খান? কিছু জিজ্ঞাসা করতে লজ্জা হলো। কথা দেওয়াতে ভারী নিশ্চিন্ত হলেন। সঙ্গে নিয়ে সমস্ত শেল্টারটা ঘুরিয়ে দেখালেন। কোথায় রসদ থাকতো, বিছানাপত্র, কাপড় চোপড়, ওষুধ, অস্ত্র সব দেখালেন। শূন্য খাঁ খাঁ করছে। যুদ্ধ থামতেই যত রাজ্যের লুটেরা এসে চেঁচে পুছে সব নিয়ে গেছে। কুলুঙ্গির অন্ধকার মুখটা পাথর দিয়ে বন্ধ থাকাতে কারো চোখে পড়েনি। টাকাগুলো বেঁচে গেছে। ততক্ষণে বেলা বেড়েছে। অসীমকে যেতে হয়। ওকে গুহার মুখ অবধি এগিয়ে দিলেন ভদ্রলোক। এবার অসীম বলেই ফেলল, চলুন আমার সঙ্গে নিচে। মাসিমা রান্না খেলে খুশি হবেন। মাথা নাড়লেন। সেই স্তক আগলাচ্ছি ওগুলো। ওর একটা বিহিত না করে আমার ছুটি নেই। খালি খাঁকি রুমাল নেড়ে বাই বাই করে দিলেন। শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও নেমে এলো অসীম। কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠেই যেমনই অবাক তেমনই খুশি। শ্যামরতনদা বেতের চেয়ারে বসে বড় মামার সঙ্গে গল্প করছেন। তারা খেয়ে চানের ঘরে গিয়ে গায়ে মাথায় দুমগ গরম জল ঢেলে খাবার টেবিলে অন্যদের সঙ্গে জমায়েত হলো। বড় মামার আপিসের এক ভদ্রলোক এসেছিলেন, তাই বুদ্ধি করে খাবার টেবিলে কিছু বলেনি অসীম। লোকটি এতকাল পালিয়ে বেরিয়েছেন। এখন তার অনিষ্ট করা অসীমের পক্ষে সম্ভব নয়। বড় ভালো লেগেছিল। তা হতে পারেন স্টিল অয়েলের ভক্ত, কিন্তু খাবার পর বড়মাসি যখন কাজ সেরে নিজে খাওয়া দাওয়া করতে চলে গেলেন, অসীম মুখে একটু ভাজা মশলা ফেলে বললেন, খ্যাপা বিশুদা বলে একজনের সঙ্গে দেখা হলো। বড় মামার হাত থেকে পান পড়ে গেল। কি যাতা বলছিস? কোথায় দেখা হলো? তখন অসীম সব কথা খুলে বলল। একটা পিন পড়লে শোনা যায়। অসীম আরও বলল, উনি চান ওই টাকা এনে দেশের কোনো কল্যাণ তহবিলে জমা দেওয়া যাক, নইলে ওর ছুটি নেই। বড় মামার মুখে কিছুক্ষণ কথা নেই। কিন্তু কিন্তু উনি তো যুদ্ধের পর থেকেই নিখোঁজ। চিনতে তাহলে? কাষ্ঠ হাসলেন বড় মামা। বাহ, বিশুদাদাকে চিনব না? বাবার নিজের কাকা, যদিও সমবয়সী। সাহেবদের সঙ্গে ভিড়লেন। দেশের লোক চিচি করত, এ আমার স্পষ্ট মনে আছে, যদিও তখন নিচের ক্লাসে পড়তাম। আছেন তাহলে এখনো? কি করা যায় বলুন তো দেখি শ্যামরতনদা। শ্যামরতনদা মুচকে হাসলেন। করবে আবার কি? চলো, দুপুরে কাজকর্ম নেই, এই সময়ে টাকাগুলো নিয়ে আসি। ওই খ্যাপা বিশুর সঙ্গে আলাপ করলে নিশ্চয়ই অনেক প্রত্যক্ষদর্শীর বিবরণ পাওয়া যাবে। গেলেন ওরা দুজন আর অসীম। বারণ সত্ত্বেও ওখানে গেছিল বলে কেউ অসীমকে বকলেন না। কিন্তু খ্যাপা বিশুর সঙ্গে দেখা হলো না। কেউ ছিল না ওখানে। তবে অসীম ছোট একটা শাবল নিয়ে গিয়েছিল। জানলার ওপরে যেখানটা ভদ্রলোক দেখিয়েছিলেন সেখানে জোরসে দুটো খোঁচা দিতেই ঝুরঝুর করে একরাশ নুড়ি, পাথরের কুচি, ভাঙা সিমেন্ট বেরিয়ে এলো। তার পিছনের কুলুঙ্গিতে হাত গলাতেই একটা ভারী ওয়াটারপ্রুফ থলি বেরোলো, সোনার মোহরে ঠাসা। ওই সময়ে ঘুষ নিতে হলে নাকি কাগজের টাকা কেউ ছুতো না, শ্যামরতনদা বললেন। আর বেরোলো বাঁকা একটা বিলিতি পাইপ। পাইপটার মুখের কাছে একটা সাদা দাগ। সকালেও অসীম সেটা লক্ষ্য করেছিল। আস্তে আস্তে সে পাথরের সিটে বসে পড়ল। পা কাঁপছিল। অনেকক্ষণ পরে বড় মামা বললেন, তাই বলি, 1943 সালে বিশুদাদার 65 বছর বয়স ছিল। পাকা দড়ির মতো শরীর, খাকি শার্ট প্যান্টিলুনের পরে ঘুরে বেরিয়েছিলেন। গুপ্তচর বলে কেউ সন্দেহ করতো না, ছোটবেলায় দেখেছি। তারপর অসীমের দিকে ফিরে বললেন, তাহলে এখন তার বয়স কত হয়? 112 না?
অসীমের সব গুলিয়ে যাচ্ছিল। শ্যামরতন দাদার মুখের দিকে তাকাতে তিনি ওর পিঠে একটা হাত রেখে বললেন, কি হলো? অসীম বলল, তবে কি উনি সত্যি নন, শুধু ছায়া? কিন্তু স্পষ্ট দেখলাম থুতলিতে কাটার দাগ, আইডিন লাগানো, আর ওই টাকাগুলো, ওই পাইপ, এসব তো বাস্তব। শ্যামরতন দা হাসলেন। কাকে ছায়া আর কাকে বাস্তব বলবি জানি নে। বালিগঞ্জে আমাদের বাড়িতে সারি সারি কাঁচের জানলা, তার ভেতর দিয়ে মাঠের ওপারের সত্যিকার নতুন দুটো বাড়ি দেখা যায়। তৈরি শেষ হয়নি, খালি রাতে ভূষো অন্ধকার। ওই জানলার কাঁচেই দেখতে পাই দূরে মোড়ের মাথার আলো জ্বালা লোক গম গম বাড়ির ছায়া। ভূষো অন্ধকারময় খালি বাড়ি আর লোকজন ভর্তি আলো জ্বালা বাড়ি মিলেমিশে একাকার হয়ে যায়। কোনটা সত্যি কোনটা ছায়া চিনতে পারি না। কাঁচের জানলা খুলে তবে বুঝতে পারি কোনটা কি। এবার ওঠ, ওঠ শিবু, উনি যা যা বলেছেন সেই মতো কাজটা তো করে ফেল। হঠাৎ অসীমের মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, চলা যাক, মাসি দুধ পুলি করেছে। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর পারলে যারা গল্প শুনতে ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। আবার আরেকটা গল্পের সাথে পরে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা।